নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আপনাদের মনে হয় না হঠাৎ এই 18 মাস বাদে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি হঠাৎ এইভাবে মুখ খুললেন কেন? নির্বাচন তো হয়ে গেছে 12 তারিখে, তিনি মুখ খুললেন যতদূর সম্ভব 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। এই 6 দিন সময়টা, 8 দিন সময়টা উনি নিলেন কেন? প্রশ্নটা তো আপনার মনে জাগা উচিত। এখন আপনারা যা দেখেন তাই, যা দেখানো হয় তাই আপনারা দেখেন, কিন্তু কলকাঠি যে পেছনে নড়ছে সেটা কি অনুধাবন করতে পারেন? এই যে আমাদের উপদেষ্টাদের যে সরকার ছিল, সেখানে আপনাদের একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল, খলিলুর রহমান। তিনি হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসলেন বিএনপি সরকারে, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। ছিলেন এনএসএ, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, তাও আবার উল্টো ফ্রন্টে। কি করে হলো? কোনো তো অঙ্ক রয়েছে। আমায় তো গুজববাজ বলে দেখে দেন, তো মাথা খাটান, পরে আমি বলবো, মাথা খাটান। আসলে দেখিয়ে দেওয়া খুব তারা মুশকিল, মানে সহজ। দারাম দারাম করে 4টে শব্দ খরচ করে দিলাম কমেন্ট বক্সে, খুব সহজ। সাংবাদিকতা অত সহজ নয়। যে ঘটনাটা ঘটছে না, আপনাকে দেখানো হচ্ছে, সব সময় জানবেন তার পেছনে একটা ঘটনা আছে। আমি ওই ঘটনাটার পেছনে যাই। শাহাবুদ্দিন চুপ্পুর এই যে ইন্টারভিউ, সেটা বড় নয়। ইন্টারভিউটা 8 দিন বাদে হঠাৎ উনি দিলেন কেন? এত বিস্ফোরক তথ্য দিলেন কেন? ওটা হচ্ছে আসল নিউজ। যেটা সামনে আনা হচ্ছে সেটা নিউজ নয়। যাই হোক, সকলের এটা জানা উচিত। দেখুন, আমি অনেক আগে বলে দিই বলে আপনাদের স্মরণে থাকে না, তারপর যখন তাৎক্ষণিকভাবে মেলে না, তখন আমার গায়ে একটা ট্যাগ মেরে দেন যে এই লোকটা গুজববাজ। এখন আমার ট্যাগ হয়ে গেছে বাংলাদেশে। আমি 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। এ দেখুন, আমার নোটশিটে লেখা আছে 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। আমার সব লেখা থাকে, যেখান দিয়ে যা খবর পাই। আপনি 15 বছর আগের খবর জিজ্ঞেস করুন, আমার কাছে কিন্তু লেখা রয়েছে। আমার নোট বই সব আলাদা আলাদা করে বাঁধানো থাকে। আপনি যে কোনো দিনে যে কোনো সময়ের আপনি বলবেন, আমি খুঁজে বার করে দেবো কি ঘটনা ঘটেছিল। কাগজ দেখতে হবে না আমাকে। আচ্ছা, সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ওই 5 ফেব্রুয়ারির ভিডিওতে আপনারা দেখবেন, আমি বলেছিলাম একটা চুক্তি হয়েছিল। কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এটা হচ্ছে এগ্রিমেন্টের যেটা শিরোনাম। তার সেগমেন্ট 1-এ ছিল স্ট্র্যাটেজিক, আকাশ এবং সমুদ্র পথের রক্ষণাবেক্ষণ এবং তার স্থিতিশীলতা এবং তার বাকি যে নিরাপত্তা, সেগুলো বজায় রাখা। এগুলো কমন, দুজনেরই কিন্তু কমন ইন্টারেস্টে। ওয়াশিংটন, দিল্লির কমন ইন্টারেস্টে মনে করুন, বা 5ই ফেব্রুয়ারির ভিডিওটা দেখে নিলেও ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, এদের অর্থায়ন, এগুলো বন্ধ না হলে যে কোনো পক্ষ সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। প্যাসিফিক যে এগ্রিমেন্টটা হয়েছিল, আমি সেটা আগে পড়ে দিই, তারপরে বলছি আমি সব। প্যাসিফিক ওশান, ইন্দো প্যাসিফিক ওশান এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন,
সকল ধরনের অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। দিল্লি এবং ওয়াশিংটন একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে 3 মাস অন্তর। এই যে এগ্রিমেন্টটা 2036 এগ্রিমেন্ট 2036 কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036, 10 বছরের এগ্রিমেন্ট। প্রতি 3 মাস অন্তর এটা রিনিউ হবে, মানে আবার চলমান থাকবে কিন্তু রিনিউ হবে। সেদিনই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছিল। মার্কো রুবিও বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বজায় রাখা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং ঢাকা একসঙ্গে চালাবে। আপনি ফেরার পর 16 মিনিট তাদের মধ্যে কথা হয়েছিল। এই যে এগ্রিমেন্টটা হয়েছিল না, এই এগ্রিমেন্টে পরিষ্কার একটা লেখা ছিল, আমি বলেও ছিলাম যে ওভারল্যাপিং সিস্টেমে কাজ হবে। ওভারল্যাপিং সিস্টেমটা কি? যখন যেখানে যার প্রয়োজন হবে সে তখন গিয়ে কাজটা করবে, কখনো ওয়াশিংটন করবে, কখনো দিল্লি করবে। দুজনে একই উদ্দেশ্যটা, একই, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারতবর্ষের সঙ্গে ওয়াশিংটনের একটা চলমান বাস্তবিক সম্পর্ক তৈরি করা এবং একে অপরের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, যেটা জেডি ভান্স এবং মার্কো রুবিও করছেন। এবং উল্টো পথে হাঁটছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, সেটা আলাদা কথা। এটা রাজনীতিতে হয়, অনেক সময় হয়, এদিক ওদিক হয়। এখন এই যে মানে খেলাগুলো কিরাম হচ্ছে, কারণ আমাদের কলকাতায় আগে বাসে এরকম দড়ি টানা থাকতো, বেল থাকতো, কন্ডাক্টর ঠাং করে মারলে পরে বাস থেমে যেত, ঠাং ঠাং করে মারলে চলে যেত, আবার দৌড়তে শুরু করতো বাস। এখনো কলকাতার ট্রামে আছে, ঠাং ঠাং করে মারলে গাড়ি চলে, আবার ঠাং করে মারলে পরে গাড়ি থেমে যায়। তো এখানে গাড়ির আমি ঘন্টির বদলে আমি স্টিয়ারিংটা ধরছি। এই যে বাংলাদেশটা চলছে ঠিক, আপনারা দেখছেন চলছে ঠিক। এখন কথা হলো স্টিয়ারিংটা কার হাতে, দিল্লির হাতে না ওয়াশিংটনের হাতে? তাহলে কোন অঙ্কতে, আপনি বলুন কোন অঙ্কতে এই উপদেষ্টা মণ্ডলীর থেকে একজন উপদেষ্টা বিতর্কিত, তিনি গিয়ে সোজা বসে পড়েন একেবারে বিএনপির একেবারে মন্ত্রিসভাতে, তাও পররাষ্ট্রমন্ত্রী? কোনো অঙ্কে মেলে কি? মেলে না। আপনারাও মেলাতে পারছেন না, ভাবছেন কি হলো। সত্যি কথা তো, আপনারা গালে হাত দিয়ে গাল চুলকোতে ব্যাপারটা ভুলেই গিয়েছেন একদিনে। আমি কিন্তু ভুলিনি। আসলে ওটা হচ্ছে গোঁজ প্রার্থী, বোঝেন? ভোটে গোঁজ প্রার্থী দেওয়া হয়। ওই দলের ক্যান্ডিডেট ঠিক আছে বেরিয়ে গিয়ে বদমাইশি করছে, তো ঠিক আছে, ধরুন আমি সিপিএম করছি, সিপিএম এর সঙ্গে আমার পোষায়নি, একটা সিট নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে আমি নির্দল প্রার্থী হিসেবে, সিপিএম দেয়নি জায়গা, আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেলাম। ওখানে সিপিএম করবে গিয়ে একটা গোঁজ প্রার্থী দিয়ে দেবে, যে এলাকায় বেশ পরিচিত এবং সিপিএম এর ব্যাকআপ থাকবে, একটা গোঁজ প্রার্থী দিয়ে দেবে। এই যে গোঁজ প্রার্থী দেওয়া না, এটা হচ্ছে আমাদের খলিলুর রহমান গোঁজ প্রার্থী দেওয়া। এবার গোঁজটা কার? ওয়াশিংটনের গোঁজ নাকি দিল্লির গোঁজ? সেটা আপনারা ভেবে আমাকে মন্তব্য করে জানান। অনেক তো তরুণরা গুজবের কারখানা অনেক তো লেখেন। তো এবার আপনাদের চিন্তা শক্তি কত দূর বিস্তৃত, হ্যাঁ, এটা আমি একবার দেখতে চাই। আপনারা খুঁজে বার করুন যে এই গোঁজটা কার হতে পারে, দিল্লির হতে পারে নাকি ওয়াশিংটনের হতে পারে। নইলে এরকম অঙ্ক তো সাধারণত মেলে না, এই অঙ্কের বইতে এরকম অঙ্ক পাওয়া যাবে না। এবার আসি তারেক রহমানের ভারত ভিজিটের কথা। আগামী সপ্তাহে খুব সম্ভবত নইলে নেক্সট মান্থে হয়তো ফার্স্ট উইকে
এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী বিএনপির, তিনি ঢাকা আসছেন। ঢাকা এসে জয়শঙ্করজি এবং এনএসএ দুজনের সঙ্গে, আমাদের অজিত দোভাল দুজনের সঙ্গে কথা হবে, একটা ডেট ফিক্স করা হবে, মোদিজির টাইম নেওয়া হবে, এখানে দুদিন উনি থাকবেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন, মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপক। রাষ্ট্রীয় অতিথি তো বড়দের এতে হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উনি থাকবেন। আর ওখানে তাকে জানিয়ে দেওয়া হবে কবে তারেক রহমান এখানে মানে দিল্লিতে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বৈঠকটি হবে। আর এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন না, হঠাৎ হঠাৎ করে এখানে ওখানে খুলে যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে এই 34 নম্বর আপনার যে 32 নম্বর বাড়ির সামনে গতকালকে এটা পরশু দিনকে আপনার তো একটা ভিডিও আমার কাছে এসছে, এই বিতরণ হচ্ছে, আপনার ইফতার বিতরণ হচ্ছে। এগুলো তো এমনি এমনি হচ্ছে না, আস্তে 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 বিএনপি করছে কি, বিএনপি দেখেও দেখছে না, ওভারলুক করছে, সেনাবাহিনী ওভারলুক করছে। এই যে সেনা এত রদবদল হলো, আমি করিনি, এই রদবদল হলো, যে রদবদলের পেছনে কারণটা কি? চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যাদের কানেকশন ছিল, দেখুন সেই লোকগুলোকে সাফল করা হলো, কাউকে রিসাফল করা হলো, কাউকে সাফল করা হলো, কাউকে ওখান থেকে সরিয়ে এনে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হলো। প্রাইস পোস্টিং দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি সেনাবাহিনী থেকে সরে যাও, মানে মূল জায়গা থেকে সরে যাও। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি জানি না, সেটা এখন দেখতে হবে। তবে অনেক ঘটনা ঘটছে। এবার আপনারা সেই ঘুরে ফিরে আবার সেই প্রসঙ্গে আসবেন যে শেখ হাসিনা কবে আসছেন। আমি জানি এই প্রসঙ্গে আপনারা আসবেন, শেখ হাসিনা কবে আসবেন। এই যে কাজকর্মগুলো চলছে না, জানবেন সব শেখ হাসিনা প্রত্যাবর্তনের হিসেব অনুযায়ী কাজকর্মগুলো হচ্ছে। এই যত কিছু হচ্ছে সব পরিষ্কার করার কাজ চলছে। শেখ হাসিনা দেশে ফেরার আগে এই যে আজকে যে আমি যে নামগুলো বলেছি, এবং যত এখানে আপনার দাঁড়ান 1 মিনিট ধরুন, আমি আজকের পেজটা বার করি। আজকের নোটটা হলো এই যে আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল করিম খান, এরা যারা রাষ্ট্রপতিকে গিয়ে ওই সমস্ত করেছিলেন, এরা সব অ্যারেস্ট হবে, সব অ্যারেস্ট হবে। তাজুল ইসলাম, তিনিও অ্যারেস্ট হবেন। তাজুলকে তো সরিয়ে দিয়েছে, তিনিও অ্যারেস্ট হবেন। কেউ বাইরে থাকবে না, সব জায়গার মতো সব সাইজ হয়ে যাবে। আর এই যত এই যে চ্যাংড়া ফ্যাংড়াগুলো যেগুলো দেখছিলেন না, সব কোথায় যাবে খুঁজে পাবেন না। কবে হঠাৎ দেখবেন যে হাওয়া হয়ে গেছে, অ্যারেস্ট হবে না কি হবে আমি বলতে পারবো না। কবে দেখবেন যে বাজারে ঘুরছে না, বাড়িতে ফিরছে না, বাড়ির লোকজন খুঁজে বেড়াচ্ছে, ব্যাপারটা কি হলো, কোথায় গেল। দেখবেন এইগুলো হবে, ভবিষ্যতে অনেক কিছুই হবে। তবে এটা জানিয়ে রাখি, কোথায় বলবো না, ঢাকাতেই শেখ হাসিনার জন্য বাড়ি দেখা হচ্ছে, ঢাকাতেই। কোথায় হচ্ছে সেটা আমি বলবো না। তার বাড়ি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তার মানে বুঝতেই পারছেন খুব একটা দেরি নেই। কিন্তু কোথায় আমি বলবো না, সিকিউরিটির কারণে আপনারাও কখনো আমায় জিজ্ঞেস করবেন না, আর আমি তো বলবোই না, জিজ্ঞেস করলেও আমি বলবো না। কেউ যদি ফোন করে আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো লাইভে এসে এটা বলবো, আজকে কোনো লাইভ আমার নেই। তা আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে আপনাদের এই সংবাদটুকু দিয়ে আজকে রাত্রিটা আপনার একটু শান্তিতে কাটুক, কতগুলো মনে প্রশ্ন নিয়ে, যে খলিলুর রহমান কারগঞ্জ, আর এইগুলো কবে কি হবে, আর স্টিয়ারিংটা কার হাতে। শুধু একটা জিনিস জানবেন, এক মেটিকুলাসে শেখ হাসিনা গেছিলেন
আর এক মেটিকুলাসে ইউনুস চলে গেলেন। দুটোই মেটিকুলাস ডিজাইন। একজনের মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, একটা হচ্ছে দিল্লি করেছে। তফাৎটা হচ্ছে এইখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।